আসসালামু আলাইকুম। ব্রাজিল বনাম কলম্বিয়ার ম্যাচ নিয়ে আলোচনা করব। তো ব্রাজিল আজকে কলম্বিয়ার সাথে 1-1 গোলে ড্র করেছে। তো এই ড্রয়ের ফলে কিন্তু তারা কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের সাথে ম্যাচ করেছে। তো আমরা ম্যাচের 3 ঘন্টা আগে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম যে ব্রাজিল যদি আজকে ড্র করে বা বেনি জুনিয়রকে যদি তারা খেলায়, সে যদি কোনোভাবে হলুদ কার্ড খায় তখন কিন্তু সে আর কোয়ার্টার ফাইনালে খেলতে পারবে না। সেটাই কিন্তু হয়েছে। কারণ আমি বলেছিলাম ব্রাজিল কোচ যদি একটু বিবেচনা করে বা আলোচনা করে প্লেয়ারদের সাথে তখন যদি বেনি জুনিয়রকে নামাতো, তখন কিন্তু এটা হতো না। কারণ আমরা যদি একটু ফিরে যাই 2014 সালের বিশ্বকাপে, যেটা 7 বাই চম্পাবলী, যে ব্রাজিল 7টা গোল খেয়েছিল, তখন কিন্তু সিলভা তাদের অন্যতম গোল বাঁচানোর মেশিন যাকে বলে রক্ষণভাগে যে সিলভা, সে কিন্তু সেই ম্যাচে খেলতে পারেনি। জার্মান কিন্তু তখন হট ফেভারিট ছিল, এখন যেমন উরুগুয়ে হট ফেভারিট। তো সিলভা না থাকার কারণে কিন্তু ব্রাজিল 7টা গোল হজম করে। আমার মনে হয় বা ব্রাজিল বা সবাই মনে করতো যে সিলভা যদি থাকতো ব্রাজিল 2 থেকে 3টার বেশি গোল খেত না। তো এই 2024-এ এসে কিন্তু ব্রাজিল আবার সেই ভুলটা করতো। কোচ থিতে 2014 সালে ভুলটা করেছে, এখন ব্রাজিলের কোচ আবার এই ভুলটা করলো। কারণ উরুগুয়ের সাথে কিন্তু বেনি জুনিয়রকে পাবে না। কারণ বেনি জুনিয়র কিন্তু ব্রাজিলের বর্তমানে গোল করার মেশিন। তো তাকে যদি আজকে, যেহেতু ব্রাজিল ড্র করলেও পরের রাউন্ডে যাবে, আর যদি জয়লাভ করলে তারা কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উরুগুয়ের সাথে ম্যাচটা পড়তো না, পানামার সাথে পড়তো। তো ব্রাজিল যদি বেনি জুনিয়রকে পরে নামাতো হাফ টাইমের পর, তখন কিন্তু এই সমস্যাটা না করতে পারতো। আমরা জানি ম্যাচটা অনেক হাড্ডাহাড্ডি হয়েছে, বা লাল কার্ড যেহেতু হয় না, হলুদ কার্ড কিন্তু অনেকগুলো হয়েছে। মারামারি এক কথা হাডুডু খেলা। তো ব্রাজিলের এই খেলার, আজকের এই খেলাটা কিন্তু অনেক পরিকল্পিত হয় নাই, একটু তারা ম্যাচ জিতানোর পরিকল্পনা ভাবে খেলেছিল। তো তারা কিন্তু উরুগুয়ের সাথে ওই যে 2014 সালে যেটা আফসোস করছে সিলভা না খেলাতে পেরে, আজকে কিন্তু যে 7 তারিখে সকালে যে ম্যাচটা হবে 7টা বাজে, সেই দিকে কিন্তু আফসোস করবে কারণ বিনি জুনিয়র কিন্তু সে বসে থাকবে। তো আমরা যদি ম্যাচের মধ্যে তাকাই, জেমস রদ্রিগেজ কিন্তু প্রথমে 8 মিনিটে দুর্দান্ত একটা ফ্রি কিক করে গোলকিপার অ্যালিসন বেকার, সে কিন্তু পরাস্ত হয়। তারপর সেই শটটা কিন্তু গোল ভারে লেগে এসে পড়ে। আমরা জেমস রদ্রিগেজের কথা যেহেতু 2014 সালে গিয়েছি, 14 সালে কিন্তু সে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়। 2014 সালে কলম্বিয়া যখন সে প্রথম বিশ্বকাপ খেলতে আসে, সেই রদ্রিগেজ কিন্তু আজকে ফ্রি কিক অনেকগুলা, ডান সাইডেতেও যদি ফ্রি কিক করতো সে বাম পায়ে সুন্দর শট, এবং বাম সাইডেতে করলেও কিন্তু বাম পায়ে সুন্দর শট সে করেছে। সে কিন্তু তার যে দায়িত্ব সেটা কিন্তু আজকে সারা বিশ্ব ফুটবল দেখেছে। তার যে পায়ের কারিশমা, মেসির পরে যে বর্তমানে এরকম শট ইদানিং কিছু একটা খুঁজে পাওয়া যায় না। তো 12 মিনিটে রাফিনোর শট কিন্তু দুর্দান্ত ভাবে পরাস্ত করে কলম্বিয়ার গোলকিপারের হাতে লেগে কিন্তু বলটা ঢুকে যায়। কোপা আমেরিকার মধ্যে কিন্তু এই ফ্রি কিকে দীর্ঘ 25 বছর পর রাফিনোর এই গোল পেল ব্রাজিল। কারণ আমরা জানি কোপা আমেরিকায় 25 বছর আগে যে গোলটা করা হয়েছিল, তারপরে 25 বছর পর রাফিনো আজকে গোলটা করলো সুন্দর এক ফ্রি কিকে। তো ব্রাজিল কিন্তু 1-0 ব্যবধানে সমতা এগিয়ে যায়। তো সেই সমতাটা কিন্তু লাস্ট পর্যন্ত 47 মিনিট, অতিরিক্ত 2 মিনিটে যে তারপর কলম্বিয়া সমতায় আসে। এর মাঝখান থেকে কিন্তু অনেক হাড্ডাহাড্ডি লড়াই, বিশেষ করে 29 মিনিটে এলিসন ব্রেকার সে সুন্দর একটা বল সেভ করে। 33 মিনিটে আরেকটি কিন্তু ফ্রি কিকের থেকে জেমস রদ্রিগো সে সুন্দর ভাবে পরাস্ত করতে চেয়েছিল গোলকিপার এলিসনকে, সেও করতে পারেনি। এলিসনের দক্ষতা কিন্তু সেই পর্যায়ে বেঁচে যায়। তো 34 মিনিটে কর্নার থেকে কিন্তু আবারও এলিসন বেকার বাঁচিয়ে দেয়। তারপরে কিন্তু একবারে গোল বিবক্সের বাইরে থেকে আবারও সেই স্পট কিকটা নেয়, সেটা কিন্তু এলিসন বাঁচিয়ে দেয়। তো প্রথমার্ধে 46 মিনিটে কিন্তু এলিসন বেকার সে ভুল করে, একবারে ভুল, সেটা কিন্তু গোল অনিষ্ট অন হয়ে যায়। সেটা কিন্তু তার ভুলে গোলটা খাচ্ছিল প্রায় ব্রাজিল। সে কিন্তু বলটা ক্লিয়ার আগে করতে পারতো, সে একটু পাকনামি করে বলটা কাটাতে যায়, তখন কিন্তু কলম্বিয়ার প্লেয়ার অনিষ্ট অন পেয়েও তাকে শটটা করে, সেটা কিন্তু এলিসনের কোলে যেয়ে পড়ে, সেই থেকে কিন্তু বাঁচে। কিন্তু 47 মিনিটে কিন্তু সেটা আর হয়নি। ব্রাজিলের ডিফেন্ডার দুইজনে কিন্তু বলটা ক্লিয়ার করতে পারেন, তার ভুলে যখন বলটা মিস হয় তখন 47 মিনিটে কিন্তু সমতায় ফিরে কলম্বিয়া। তো আমরা জানি প্রথমার্ধে কিন্তু 5 মিনিট অতিরিক্ত টাইম দেওয়া হয়। ম্যাচের মধ্যে কিন্তু অনেক মারামারি হাডুডুর মতো খেলা হয়েছে, কাট হয়েছে। এই জন্য
লাস্টে কিন্তু আরো 5 মিনিট টাইম দেওয়া হয়, যেহেতু অনেক টাইম লস হয়। তারপর দ্বিতীয়ার্ধে নেমে কিন্তু রাফিনো আবারও সেই ফ্রি কিকে একটা সুন্দর 50 মিনিটে সুন্দর একটা শট করেছিল, গোলকিপার বেঁচে দেয় কলম্বিয়ার। তারপর 68 মিনিটে ক্রস থেকে হেড করে কিন্তু সুন্দর একটা ফিনিশ করেছিল কলম্বিয়া। এলিসন সে কিন্তু সজাগ থাকার কারণে এই ক্ষেত্রে বেঁচে যায় ব্রাজিল। তারপর 83 মিনিটে কিন্তু 1:1 পেয়ে গিয়েছিল ব্রাজিলের গোলকিপার এলিসনকে। বর্রি সে কিন্তু এই গোলটা করতে পারেনি, 10 নম্বর জার্সি খেলোয়াড় বর্রি, সে কিন্তু এই গোলটা করতে পারলে কিন্তু ব্রাজিল আজকে হারার সম্ভাবনা ছিল 1:1, সেটাও কিন্তু সে ফিনিশ করতে পারেনি। এছাড়া 83 মিনিটের পরে কিন্তু ব্রাজিল লাস্টের 95 মিনিটে যখন একবারে টাইম শেষ, তখন কিন্তু ব্রাজিল রদ্রিগেজ সে কিন্তু একটা শট নিয়েছিল দুর্দান্ত ভাবে, কলম্বিয়ার গোলকিপার সেটাকে বাঁচিয়ে দেয়। বার্গাস কিন্তু আজকে 2-3টা গোলে বাঁচায়, আর এলিসিনো 4-5টা গোল বাঁচায়। তো বার্গাস কিন্তু লাস্টের যে শটটা তখন যদি না বাঁচাতে পারতো, তখন কিন্তু ব্রাজিল 2-1 জিততে পারতো। তো এই ম্যাচের মধ্যে কিন্তু অনেক হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তো আমরা একটু পরিসংখ্যান দেখি, কে কয়টা শট করলো, কে কয়টা ফাউল করলো। ব্রাজিল শট করেছে 7টা আর কলম্বিয়া শট করেছে 13টা। বুঝতে পারছেন ব্রাজিল থেকে কিন্তু কলম্বিয়া অনেকগুলো শট নিয়েছে। ব্রাজিলের গোলকিপার যদিও পরাস্ত হয়েছে, তারপর কিন্তু বাঁচিয়ে দিয়েছে। তার কিন্তু এই ম্যাচে যে একটা ভুল করেছে 46 মিনিটে, সেটা যদি গোল হতো তখন কিন্তু ব্রাজিল আজকে হারতেও পারতো। তারপর টার্গেট শট কলম্বিয়া করেছে 6টি, ব্রাজিল করেছে মাত্র 3টি, অর্ধেক। বুঝতে পারছেন কলম্বিয়া কিন্তু প্রথমে গোল খাওয়ার পরেও অ্যাটাকিং ফুটবল খেলেছে, ব্রাজিলকে পাত্তায় দেয় না। ধরতে গেলে হাফ টাইমের পরে কিন্তু তারা প্রচুর অ্যাটাক করেছে। তারপর বল দখল ছিল ব্রাজিল 51%, কলম্বিয়া 49%, ধরতে গেলে প্রায় 50-50। তাও কিন্তু ব্রাজিল এরকম স্পট পায়নি, কিক করার 3টি খালি শট করেছে। পাস খেলেছে 422টি ব্রাজিল, কলম্বিয়া 401টি, খুব কাছাকাছি, যেহেতু 50-50 ম্যাচ। ঠিক ভুল পাস 81% ব্রাজিল, কলম্বিয়া কিন্তু 84%। এদিক দিয়ে কলম্বিয়া এজন্য কিন্তু তারা একটু শট বেশি করতে পেরেছে। তো ফাউল কিন্তু হয়েছে কলম্বিয়া 19টি, ব্রাজিল 14টি, 33টা ফাউল হয়েছে। তো বুঝতে পারছেন হাডুডু, এই জন্য বলেছিলাম যে হাডুডুর মতো খেলা, যারা খেলাটা দেখেছে তারাই বুঝেছে বল একটা নিলে কি আপনার স্লাইড মেরে আপনার পাশুদ্ধ উড়িয়ে দিবে, এরকম হয়েছিল। তো ভাগ্য ভালো কেউ লাল কার্ড খায়নি, কোচ একটু ভালো ছিল। হলুদ কার্ড ব্রাজিল 3টি, কলম্বিয়া 2টি। তো এতগুলা ফাউল হওয়ার পরে কিন্তু হলুদ কার্ড কোচ বা রেফারি বেশি একটা দেয়নি। অফসাইড হয়েছে কলম্বিয়া 2টি, ব্রাজিলের 1টি। কর্নার কিন্তু কলম্বিয়া 5টি পেয়েছে, ব্রাজিল 6টি পেয়েছে। তো এই ম্যাচের যদি ব্রাজিল আজকে হেরে যাওয়ার ড্র করার কারণে কিন্তু তাদের পরের ম্যাচ উরুগুয়ের সাথে পড়বে। তো পরের ম্যাচ উরুগুয়ের সাথে পরে কিন্তু আমরা জানি হট ফেভারিট তারা বিশ্বকাপের বাসে পড়বে। তারা ব্রাজিলকে হারিয়েছে, আর্জেন্টিনাকে হারিয়েছে। তো তারা কিন্তু কোপা আমেরিকার 15 বারের চ্যাম্পিয়ন, বিপরীতে ব্রাজিল 9 বারের চ্যাম্পিয়ন, আর্জেন্টিনা যৌথভাবে 15 বারের চ্যাম্পিয়ন। উরুগুয়ে কিন্তু কোপা আমেরিকায় সবসময় ভালো খেলে। তো ব্রাজিল কোচ যদি একটু চিন্তা ভাবনা করে আজকে ভিনি জুনিয়রকে না খেলাতো, তখন কিন্তু সে খেলতে পারতো। আমরা জানি 2014 সালে যেভাবে সিলভা গ্যালারি থেকে খেলা দেখেছে দর্শক হিসাবে, আর আফসোস করেছে ভিনি জুনিয়র কিন্তু এই যে 7 তারিখে যে সকাল যেটা উরুগুয়ের সাথে খেলা, সেটিকে কিন্তু সে দর্শক হিসাবে খেলা দেখবে বা আফসোস করবে। তা আমরা জানি গোল মেশিন কিন্তু ব্রাজিলের এই ভিনি জুনিয়র। বর্তমানে রদ্রিগেজ সে কিন্তু এই 3টি ম্যাচ খেলার সে কিন্তু এসেস করেছে, গোল কিন্তু পায় না। আজকে কিন্তু সে 95 মিনিটে একটা শট দিয়েছিল। তো বার্গাস কলম্বিয়ার গোলকি সে কিন্তু বাঁচিয়ে দিয়েছে। তো ব্রাজিলের এই ভুলটা যে বেনি জুনিয়র যে না খেলতে পারলো, সেটা কিন্তু একান্ত ভাবে কোচ দায়ী বা টিম ম্যানেজমেন্ট দায়ী। আমি কিন্তু খেলা 3 ঘন্টা আগে একটা ভিডিও দিয়েছিলাম, যদি তাকে পরও খেলানো হতো আমার মনে হয় সে কোয়ার্টার ফাইনালে খেলাটা খেলতে পারতো উরুগুয়ের সাথে। আপনি যদি বেনি জুনিয়রকে 70-80 মিনিটে নামাতেন, যখন ব্রাজিল হারার সংখ্যা তৈরি হবে, আর যেহেতু 2টা একই টাইমে খেলা, পানামা ও কোস্টারিকা, তখন কিন্তু তারা দেখতে পারতো কয়টা গোল ডিফারেন্স। ব্রাজিল যদি আজকে 3টা গোলের ডিফারেন্সে হারতো, তখন কিন্তু ব্রাজিল বাদ যাওয়ার সম্ভাবনা ছিল, যদি কোস্টারিকা 4 গোলের ব্যবধানে পানামার সাথে জয়লাভ করতো। তো যেহেতু এখন প্রযুক্তি আছে, প্রযুক্তি ছাড়া আপনি ফোনেও আগেও কল দিয়ে জানতে পারতেন যে তারা কয় গোলে এগিয়ে। তো ওই গোল 2-1 কিন্তু জিতেছে কোস্টারিকা, বেশি ব্যবধানে জিততে পারেনি, 1 গোলের ব্যবধানে জিতেছে। তখন কিন্তু বেনি জুনিয়রকে নামালে
তারা যদি ব্রাজিল হারতে বসতো তখন না, মানে কিন্তু এটা একটা সঠিক সিদ্ধান্ত তা আমার মনে হয়। তা আমরা জানি বেনি জুনিয়র কিন্তু রিয়াল গোল মেশিন, সে কিন্তু ফর্মে আছে। তো ব্রাজিল যেহেতু নেইমার নেই, বেনি নেই, তারা কিন্তু উরুগুয়ের সাথে ম্যাচটা আরো কঠিন হয়ে যাবে। তারা যদি একটু ক্যালকুলেশন করে এই ম্যাচটা বেনিকে পরে নামাতো বা নাই খেলাতো, যদি ড্র হতো বেনিকে না খেলাতো, যদি হারতে বসতো লাস্টে 20-30 মিনিট আধা ঘন্টা খেলাতো, তখন কিন্তু সে তার স্বাভাবিক খেলা খেললে হলুদ কার্ডটা পেতো না। হলুদ কার্ডটা কিন্তু প্রথম 7-8 মিনিটে সে পেয়ে গেছে। প্রথম কিন্তু ব্রাজিলও গোল শূন্য ড্র, কলম্বিয়া ড্র। তো ব্রাজিলের ভুলের খেসারত যদি তারা 2014 সালে যেটা 7টা গোল খেয়ে একটা চম্পা দিয়েছিল, সেটা যদি না হয়, আমার মনে উরুগুয়ে তারা ঢুকতে পারবে না। উরুগুয়ের অ্যাটাকিং ফুটবল খেলে, আর ব্রাজিল যদি গোল খেয়ে বসে তখন কিন্তু গোল দিতে হবে। তো গোল মেশিনকে না নিয়ে যদি আপনি গোল করতে পারেন, সেটা আপনাদের জন্য শুভকামনা, ব্রাজিলের জন্য আর উরুগুয়ের জন্য শুভকামনা। কেননা কোয়ার্টার ফাইনাল ম্যাচ উরুগুয়েও কিন্তু ছেড়ে কথা বলবে না, অতীত রেকর্ড কিন্তু উরুগুয়ের ভালো কোপা আমেরিকায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। এই শরীফ খেলার গল্প। আল্লাহ হাফেজ।